তো প্রথমত আমাদের এই ম্যাথটা আছে যেখানে আমাদেরকে জেড স্কোর ক্যালকুলেট করতে বলে, আর এই স্কোরের বেসিসে আমাদেরকে কমেন্ট করতে বলা হয়। তো এটা বের করার জন্য আমাদেরকে প্রথমে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস, দেন সূত্র অনুযায়ী এখান থেকে ভ্যালু নিয়ে ক্যালকুলেট করতে হয়। না সূত্র আমি ওই ঘরে যাও কারেন্ট অ্যাসেট বা ওয়ার্কিং ক্যাপিটাল বাই টোটাল অ্যাসেট, রিটেন আর্নিং বাই টোটাল অ্যাসেট, ইবিআইটি বাই টোটাল অ্যাসেট, মার্কেট ভ্যালু অফ ইকুইটি বাই টোটাল লাইবিলিটিস, আর সেলস বাই টোটাল অ্যাসেট। তো এই হলো 5। সূত্র হইতেছে যে আউটপুটটা এখান থেকে আমরা পাবো লাইক 2015 সাথে ক্যালকুলেট করে যেটা পাচ্ছি, ঠিক আছে, 2016 ক্যালকুলেট যেটা পাচ্ছি, 2017 যেটা ক্যালকুলেট করে পাচ্ছি, এগুলোকে কিছু একটা ভ্যালু দিয়ে গুণ করতে হয়। এখন ভ্যালুটা কি? ভ্যালু হচ্ছে এক্স ওয়াটার সাথে 1.2 গুণ হবে, এক্স টু এর সাথে 1.4 গুণ হয়, এক্স থ্রির সাথে 3.3 গুণ হয়, এক্স ফোরের সাথে 0.6 গুণ হয়, এক্স ফাইভের সাথে 1 গুণ হয়, ঠিক আছে। 1.2, 1.4, 3.3, 0.6, 1 গুণ করলে আমরা যে ভ্যালুগুলো পাবো। এখন যদি কোনোটার ভ্যালু 2.99-এর উপরে থাকে তাহলে সেফ, যদি 1.81-এর ভিতরে থেকে 2.99-এর ভিতরে থাকে তাহলে গ্রে জোন, 1.81-এর নিচে থাকলে ডিস্ট্রেস জোন। তো আমাদের এখানে সবগুলো আর কি 2.99 থেকে 1.81-এর ভিতরেই, তার মানে আমরা হচ্ছে গ্রে জোনে আছি, মানে কিছুটা রিস্ক আছে। তো কী জন্য 2015 থেকে 2016 থেকে 2017 স্কোর কমা শুরু করছে এটা না দিলেও হয়, ঠিক আছে। তো তারপরে বলি 2016-তে ইবিআইটি কমে গেছিল। এখানে বলতেছে 2016 সালে ইবিআইটি নাকি, ইবিআইটি তো কমে নেই, ইবিআইটি কই, সেলস আর্নিং টোটাল অ্যাভারেজ মার্কেট ভ্যালু অফ শেয়ার, এখানে কি আমার কোথাও ইবিআইটি সূত্র দেওয়া আছে? ইবিআইটি বাই টোটাল অ্যাসেট আর্নিং বিফোর, হ্যাঁ এই যে 2016 সালে অনেক কমে গেছিল, যার কারণে এটা স্কোর এত নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে, বা কমে আসছে। দেন হচ্ছে হোয়াট ইজ সেন্সিভিটি অ্যানালাইসিস, হোয়াট ইনসাইট ডাজ ইট গিভ ইন ভ্যালুয়েশন। তো ফার্স্ট অফ অল আমরা একটু স্ট্যাটার মাধ্যমে চিন্তা করি যে সেন্সিভিটি অ্যানালাইসিস কি। আমরা যখন স্ট্যাটাতে কমা রান করি কোনো প্যানেল ডাটা রিগ্রেশন, তখন হচ্ছে আমরা দেখি না জেড ভ্যালু কত, জেড ভ্যালু থেকে আমরা বুঝতে পারি যে এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা সাপোজ জেড ভ্যালু হচ্ছে 10.10, এটা থেকে আমরা বুঝতে পারি যদি আমার এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা 10%, যদি জেড ভ্যালু পজিটিভ হয়, যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এই জেড ভ্যালুটা 10% পজিটিভ, তার মানে ওটা আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে 1% পজিটিভলি অ্যাফেক্ট করবে। যদি আমার জেড ভ্যালু -10% আসে, তার মানে যদি এটা 10% কমে যায় তাহলে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল 1% দ্বারা চেঞ্জ হবে। তো সেন্সিভিটি অ্যানালাইসিস কী করে? সেন্সিভিটি অ্যানালাইসিস ঠিক এই জিনিসটাই, যে আমি আমার ইনপুটগুলো চেঞ্জ করব। লাইক তুমি কোনো রিটার্ন অন অ্যাসেট দিবা, কখনো ক্যাপিটাল স্ট্রাকচার দিবা, যেটা তোমার রিসার্চের টপিক, মানে ডেট টু অ্যাসেট রেশিও। এক এক সময় এক এক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক এক সময় এক এক ইনপুট দিয়ে দেখবা তোমার যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা আছে সেটা কতখানি এফেক্টেড আর কতখানি চেঞ্জ হইতেছে। এইটার বেসিসে তুমি ডিসিশন নিতে পারবা যে হ্যাঁ আমার কোম্পানির এই জিনিসটি এতখানি চেঞ্জ হয়েছে, তাহলে তো আমার প্রফিটেবিলিটি এতখানি চেঞ্জ হবে, ঠিক আছে। দেন হচ্ছে এক্সপ্লেইন দ্য মন্টে কার্লো সিমুলেশন রিপোর্ট, হোয়াট নাম্বারস মিন অ্যান্ড হোয়াট টু টেক অ্যাওয়ে। ঠিক আছে, এই যে এইখানে আমাদেরকে মন্টে কার্লো সিমুলেশনের আউটপুট দিয়ে দিচ্ছে, মানে এখানে প্রতিটা জিনিসের কিছু ভ্যালু আছে। তো কোন মাশাআল্লাহ, তো কোন ভ্যালু এখানে কি মিন করে সেটা আমরা দেখব।
এই একদম উপর থেকে লাইক হচ্ছে সার্টেনিটি লেভেল 67% থেকে শুরু করে, ঠিক আছে, প্রতি একদম রেঞ্জ ওয়াইড পর্যন্ত পুরোটা আমরা কোনটা কি মিন করে সেটা আমরা এখন দেখব। তো বেসকে 1000, আচ্ছা 1000 ট্রায়াল মানে হইতেছে আমরা 1000 বার সেন্সিভিটি মানে বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে দেখছি যে আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কতখানি চেঞ্জ হইতেছে। সো বেস কেস আমাকে বলতে 2751। বেস কেস মানে হচ্ছে আমার এন্টারপ্রাইজ ভ্যালু বা ফার্ম ভ্যালু, যেটাকে আমরা যে তুমি তোমার ওই রিসার্চ পেপারে করবা, সেটা হচ্ছে টোটাল অ্যাসেটের ন্যাচারাল লগারিদম, ওটাকে আমরা বলি ফার্ম ভ্যালু। তো এখানে এটা হচ্ছে এন্টারপ্রাইজ ভ্যালু। সো এন্টারপ্রাইজ ভ্যালু তোমার একদম নর্মাল ভ্যালু যেটা বেস ভ্যালু যেটা, সেটা হচ্ছে $2751 বা 2751, ঠিক আছে। মিন হচ্ছে বা অ্যাভারেজ হচ্ছে 2765। মানে 1000 বার বিভিন্ন মানে বিভিন্ন সব ভ্যালু চেঞ্জ করার পরে প্রতিটা ভ্যালু যদি আমরা অ্যাভারেজ করি সেটার ভ্যালু আসছে 2765। মিডিয়ান বলতেছে 2760, ঠিক আছে। এইটা হচ্ছে আমার মিন আর মিডিয়ান ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে আমার টোটাল যেই একদম লোয়েস্ট ভ্যালুটা আসছিল আর যে হাইয়েস্ট ভ্যালুটা আসছিল এটার মাঝখানের পয়েন্টটা হচ্ছে 2760 বা মিডল পয়েন্ট। সার্টেনিটি লেভেল হচ্ছে 67%। তো এই জায়গাটা কি হচ্ছে সেটা আমরা দেখি। এই যে গ্রাফের দুই সাইডে একটু একটু সাদা হয়ে আছে, পুরাটা মাঝখানে তো ব্ল্যাক, আর ডান দিকে কিছুটা সাদা, বাম দিকে কিছুটা সাদা, এটা হচ্ছে ফরকাস্টিংয়ের মতো। মানে আমার 2496 থেকে, মানে এই কালো ভ্যালু এখান থেকে এই পর্যন্ত থাকার প্রবাবিলিটি হচ্ছে আমার 67%, ঠিক আছে। এইটা সার্টেনিটি লেভেল 67%, মানে 2501 থেকে 2900-র মধ্যে 67% চান্স আছে যে আমার কোম্পানির ভ্যালু এইটার মধ্যেই থাকবে। আর পুরাটার রেঞ্জ, এই যে ইন্টায়ার রেঞ্জ, মানে একদম এইখান থেকে এই পর্যন্ত এইটার রেঞ্জ দিয়ে দাও। আরে হয়ে গেল। হুম, এইটার রেঞ্জ দিয়ে দেওয়া আছে 2227 থেকে 3456। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে আছে, ওখানেই দিয়ে দেওয়া আছে 199। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে আমার মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু থেকে আপার ভ্যালু আর লোয়ার ভ্যালুয়ের ডিফারেন্স বা ডেভিয়েশন কতখানি। ডিফারেন্স হচ্ছে +199 থেকে -199, মানে 2765 +199 পর্যন্ত গেছে, 2765 -199 পর্যন্ত আসছে, এর উপরেও যায় নাই এর নিচেও যায় নাই। স্ট্যান্ডার্ড এরর অফ মিন দেওয়া আছে কোয়েশ্চেনে 6। আফটার 1000 ট্রায়াল অ্যাভারেজ 2765 ইজ এস্টিমেটেড প্রিসাইসলি, মানে 1000 ট্রায়ালের পরে ও আমাকে ভ্যালু দিছে 2765। রিপিটিং দ্য 1000 ট্রায়াল রান উড মুভ দ্য মিন বাই অনলি এ ফিউ ইউনিট, ঠিক আছে। 1000টা ট্রায়াল করার পরে আমার এখানে 6টা ইরোর বা ভুল বা এদিক ওদিক হয়েছে, ঠিক আছে, একদম যেটা মানে মিন ভ্যালুকে একটু চেঞ্জ করতে পারতো, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ইরর বলি, সেটা হচ্ছে 6। স্কিউনেস হচ্ছে 0.1215, 0.1215 বলতেছে স্লাইটলি স্কিউড টু দ্য রাইট। যদি এটা -0.0125 হইতো তাহলে হচ্ছে এটা হচ্ছে স্লাইটলি স্কিউড টু দ্য লেফট রাইট। আমরা স্ট্যাটিস্টিক্সে কি শিখছিলাম, স্ট্রেইট ছিল 0, ডান দিকে ছিল পজিটিভ, আর বাম দিকে ছিল হচ্ছে নেগেটিভ। কীরকম, এই যে সাদা কালার করি, এই যে, আর এটার মধ্যে আঁকতে হবে না, এই যে এমন, এইটা এইদিকে ছিল প্লাস, এইদিকে ছিল মাইনাস। তো যেহেতু আমার ভ্যালু কত আসছে এখানে 0.125, মানে কি এই দিকের 125, যদি মাইনাস হইতো -1.25, তাইলে আমরা বলতাম এটা স্লাইটলি বাম দিকে চলে গেছে। কিন্তু এইটা আমাকে ডাটা বলতেছে যে না, আমাদেরটা ডান দিকে, যেহেতু পজিটিভ হলে এই জন্য ডান দিকে চলে আসছে। কুর্টোসিস
কুর্টোসিস বলতেছে আমার ভ্যালু হচ্ছে 2.84, আমার এই পুরাটার ভ্যালু হচ্ছে 3, কিন্তু এটার ভ্যালু আসছে 2.84, মানে এই জিনিসটা এই জায়গায় বা এই জায়গায় থেমে যাইতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে আমারটা, মানে আমার শেপটা কাইন্ড অফ হওয়া উচিত ছিল। রাবার টাবার কিছু নাই রে। কুটোসিস আমাকে বলে যে আমার ভ্যালুটা এরকম সুন্দর হইতে হবে, যাতে সুন্দর হয় নাই, কিন্তু 2.84 হওয়ার কারণে আমার ভ্যালুটা এইরকম সুন্দর না হয়ে কাইন্ড অফ একটু সোজা হয়ে গেছে। যেহেতু 3 পুরাটার ভ্যালু 3 হয় নাই, ভ্যালু হয়েছে আমার 2.84, তার মানে ওটা পুরোপুরি ওইদিকে যায় নাই। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন 0.072। সো আমার যেই কি বলে, আমার যেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে, এইটা হচ্ছে আমার, এই যে 199 হচ্ছে আমার 2751 7%, ঠিক আছে। আমরা যদি 200 7% দেখি, 2751 7% দেখি, 2751 ইন্টু 0.07, তাহলে এই যে 192.57 আসে, কিন্তু ওটা হচ্ছে 197 আসছে, তাই না? তাইলে আমার 199 থেকে এটা বাদ দিলে কত আসে? এটাকে যদি আমি মাইনাস 100, আরে 199 দিই, আরে না রে বাবা, তাহলে আমার ভ্যালু আসতেছে এই যে প্রায় 7-এর কাছাকাছি, ঠিক আছে। এই যেই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সেই 7.2%ই দেখাইতেছে। তো এটা আমাকে বলতেছে যে যেহেতু এটা এখনও 0.05-এর উপরে, সো রিলেটিভলি এই জন্য বলতেছে, যদি আমরা 0.05-এর নিচে থাকতাম আমরা বলতাম সিগনিফিকেন্টলি রিস্ক ইজ লো, কিন্তু আমার 0.072 মানে 0.05-এর উপরে যেহেতু চলে গেছে, আমরা বলবো রিলেটিভলি লো, ঠিক আছে। কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মিনের থেকে 7% ডেভিয়েট করতেছে। আর টোটাল রেঞ্জ ওয়াইট হচ্ছে 1229, মানে 3400 টোটাল। এইটা কেমনে আসছে? এই মাথা থেকে এই মাথা, এই 3312 থেকে 2238। আচ্ছা, এখানে একটু চেঞ্জ আসবে, 3456 থেকে 2227, 3456 থেকে 2227, এই যে মিনিমাম ভ্যালু 2227, ম্যাক্সিমাম ভ্যালু কত? 3456। তাহলে দুইটা ডিফারেন্স কত? দুইটা ডিফারেন্স হচ্ছে রেঞ্জ ওয়াইড বা স্প্রেড, সেই স্প্রেড হচ্ছে আমার 1229, ঠিক আছে। তো এই হিস্টোগ্রামটা আমাদেরকে কি বলতেছে এটা না বলেও প্যারা নেই, তারপরে বলি। সো প্রতিটা ভ্যালু হচ্ছে আমার 2700 থেকে 2800-র মধ্যে থাকে, আর 2500 থেকে 3100-র ভিতরেই থাকবে, ঠিক আছে। আর এটা না দিলেও প্যারা নেই, উপরে তোমার খালি এক্সপ্লেন করতে বলছে, দিয়ে দিবা, কাজ শেষ। ওকে, নাও 5-এর সি আমাকে বলছে স্টক প্রাইস, কারেন্ট স্টক প্রাইস 50 টাকা, কারেন্ট ডিভিডেন্ড 1 টাকা 50 পয়সা, ডিভিডেন্ড গ্রোথ 5%, বেটা 0.85, রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট 4.5%, মার্কেট রিস্ক প্রিমিয়াম 6%। আমাকে বলছে হোয়াট ইজ দ্য নেক্সট ইয়ার প্রজেক্টেড ডিভিডেন্ড। আমরা জানি কি নেক্সট ইয়ার প্রজেক্টেড ডিভিডেন্ড ইকুয়াল টু D1 ইকুয়াল টু D0 ইন্টু 1 প্লাস জি। D0 হচ্ছে আমার কত, ডিভিডেন্ড কত? 1.50, 1 প্লাস গ্রোথ রেট কত? গ্রোথ রেট হচ্ছে আমার 0.05, ই করলে আমার আছে 1.575। দেন আমাকে 2 নম্বরে বসছে সিএপিএম মডেলে এটার কত। সো রিস্ক ফ্রি রিটার্ন আমার দিয়ে দেওয়া আছে 4.5%, তো 4.5%। বেটা আমাকে দিয়ে দেওয়া আছে কত? 0.85, আরে বেটা দিয়ে দিছে আমাকে 0.85। দেন আমাকে মার্কেট রিস্ক প্রিমিয়াম দিয়ে দিচ্ছে 0.06, তাহলে আমার বেটা আসতেছে এই ক্যালকুলেট করলে 0.096। আর এখানে একটা কথা আছে, এখানে কি আমাদের পার্সেন্টেজ ভাগ করে নেওয়া লাগতো? কারণ আমাদের তো এটা এভাবে হওয়া উচিত না, যে 4.5 প্লাস 0.85 ইন্টু ওটা কত, 6% ইন্টু 6,
তাহলে আমার আসবে 9.6%। এখন আসছে কত? এখনও 9.6%। ও তাহলে ঠিক আছে, ওকে। 3 নাম্বার আমাকে বলছে ইউজিং দ্য গর্ডন গ্রোথ মডেল আমার এই বিপির ভ্যালু কত। তো গর্ডন গ্রোথ মডেলের ফর্মুলা হচ্ছে P0 = D1 ডিভাইডেড বাই R মাইনাস জি। D1 বের করলাম আমরা এখানে 1575, 1.575 ভাগ। আর আর হচ্ছে আমার রিটার্ন, আর বের হইলো কত আমার এখানে 0.096 মাইনাস জি গ্রোথ রেট হইতেছে আমার কত, গ্রোথ রেট এই যে গ্রোথ রেট দেওয়া হচ্ছে 0.05 মাইনাস করলাম, তাহলে আমার ভ্যালু হচ্ছে বের হইলো 34 টাকা 24 পয়সা। লাস্টে আমাকে বলছে অ্যাজুমিং দ্য গর্ডন গ্রোথ মডেল ইজ ভ্যালিড, হোয়াট ডিভিডেন্ড গ্রোথ রেট উড রেজাল্ট ইন এ মডেল ভ্যালু অফ বিপি ইকুয়াল টু ইটস মার্কেট প্রাইস। ঠিক আছে, এখন আমাকে আবার ভ্যালু বের করতে বলছে, যেখানে মার্কেট প্রাইস আমার বের করতে হবে। এইটার ফর্মুলা হচ্ছে P0 = D0 × 1 + Z ডিভাইডেড বাই R মাইনাস জি। D0 আমার বা এখান থেকে হচ্ছে কি আমাদের ওই 1.5752 উপরে থাকবে, যেহেতু আমরা আগে বের করে আনছিলাম। আমরা তো গ্রোথ রেট বের করবো না, হ্যাঁ সরি। তাহলে 1.5 × 1 + Z ডিভাইডেড বাই 0.096 মাইনাস জি। দেন আমার P0 ভ্যালু বেরোইছে 50। এটা আমরা মোস্ট প্রবাবলি অ্যাজিউম করে নিছি, আর কোশ্চেনে তো দেওয়া নেই, না দেওয়া আছে কারেন্ট স্টক প্রাইস 50, কারেন্ট স্টক প্রাইস দিয়ে দেওয়া আছে P0 50। দেন আমরা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পর আমাদের ভ্যালু বেরোলো 6.41%। ঠিক আছে, এই ছিল আমার কোশ্চেন। এ নাম্বারে বলছে হোয়াট আর দ্য স্টেপস ইন কন্ডাক্টিং ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো। তো ফার্স্ট অফ অল আমরা আগে দেখব ডিসিএফ ভ্যালুয়েশন কি। DCF valuation means finding what a business or investment is worth today based on how much cash it will generate in the future. So DCF বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন আমাকে বলে আমার কোম্পানির কারেন্ট ভ্যালু কত, এটা বের করার জন্য আমি দেখব আমার কোম্পানি ফিউচারে যেই পরিমাণ ক্যাশ ফ্লো বা ক্যাশ ফ্লো হবে, সেই ক্যাশ ফ্লোটাকে আমি ডিসকাউন্টেড করে আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে এসে দেখবো যে আমার কোম্পানি তো ফিউচারে এই পরিমাণ ক্যাশ জেনারেট করবে, তাহলে আমার কোম্পানির ভ্যালু আজকে এত। এইটাকে বলা হচ্ছে আমাদের ডিসিএফ ভ্যালুয়েশন। তো আমাকে কি বলছে, হোয়াট আর দ্য স্টেপস ইন কন্ডাক্টিং এ ডিসিএফ ভ্যালুয়েশন। সো আমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, ফরকাস্ট পিরিয়ড চিন্তা করতে হবে যে আমি কত বছরের জন্য আমার এটাকে ফরকাস্ট করবো। 5 থেকে 10 বছরের জন্য করলাম। দেন আমার হচ্ছে ফরকাস্ট রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স। ঠিক আছে, আমাকে দেখতে হবে আমার বিজনেস বছরে কতখানি রেভিনিউ করবে, কতখানি এক্সপেন্স করবে। দেন আমাকে যেই পরিমাণটা হবে, মানে যেখানে আমি করব রেভিনিউ আর এক্সপেন্স আমি করব, ঠিক চিন্তা করব, সেইটাকে আমি হচ্ছে ক্যালকুলেট ফ্রি ক্যাশ ফ্লো ইচ ইয়ার, ক্যাশ দ্য বিজনেস অ্যাকচুয়ালি প্রডিউসেস ফর ইনভেস্টর, অপারেটিং ক্যাশ ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আমার বিজনেস কি পরিমাণ ক্যাশ জেনারেট করতেছে, ঠিক আছে, মানে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ইনভেস্টরদের জন্য, মানে শেয়ার হোল্ডারদের জন্য আমার বিজনেস কি পরিমাণ করতেছে, মানে শেয়ার হোল্ডারদের জন্য, মানে আচ্ছা শেয়ার হোল্ডার বাদ দাও, আমার কোম্পানি কি পরিমাণ ক্যাশ জেনারেট করতেছে। ঠিক আছে, দেন আমাকে চিন্তা করতে হবে আমার ডিসকাউন্ট রেট। সো ডিসকাউন্ট রেটটা হবে হচ্ছে আমার ইউজুয়ালি ওয়েটেড অ্যাভারেজ কোস্ট অফ ক্যাপিটাল। সো সেটা আমরা কেমন বের করি, সেটা তো অনেক ম্যাথ করছি আমরা, যে আমার কোস্ট অফ ইকুইটির কত, ইকুইটি কত, কোস্ট অফ ইকুইটি কত, ডেপ্ট কত, কোস্ট অফ ডেপ্ট কত, এটা করলে আমাদের ওয়েটেড অ্যাভারেজ কোস্ট অফ ক্যাপিটাল চলে আসে। তো ওইখান থেকে আমরা ওয়েটেড অ্যাভারেজ কোস্ট অফ ক্যাপিটালকে নিব আমাদের ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট দ্য ইয়ারলি এফসিএফ টু প্রেজেন্ট ভ্যালু। সো ফিউচারে আমি যে এফসিএফগুলো চিন্তা করছি যে আমার এই পরিমাণ টাকা আসবে, সেইটাকে আমি আমার ওয়েটেড অ্যাভারেজ কোস্ট অফ ক্যাপিটাল দ্বারা ডিসকাউন্ট করব। দেন হচ্ছে আমি আমার টার্মিনাল ভ্যালু ক্যালকুলেট করব। তো টার্মিনাল ভ্যালু কি সেটাকে আমরা এখান থেকে দেখে নিই। টার্মিনাল ভ্যালু হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার, যেটা হচ্ছে আমার কোম্পানির ফিউচার, আচ্ছা দ্য সিঙ্গেল নাম্বার দ্যাট ক্যাপচার দ্য কোম্পানির ভ্যালু আফটার ইউর ডিটেইল ফরকাস্ট ইন্ট। সো আমার কোম্পানির ফরকাস্টিং শেষ হওয়ার পরে আমি জাস্ট একটা সিঙ্গেল নাম্বার বের করব, লাইক ওই প্রতিটা ফরকাস্টেড অ্যাভারেজ, যেটাকে আমি টার্মিনাল ভ্যালু বলতে পারি।
ক্যালকুলেট দ্য টার্মিনাল ভ্যালু, এখান থেকে আমি এস্টিমেট দ্য ভ্যালু অফ অল ক্যাশ ফ্লো আফটার দ্য ফরকাস্ট পিরিয়ড, ওয়ান বিগ নাম্বার। তো আমার পুরা ফরকাস্ট পিরিয়ড শেষ হওয়ার পর আমি একটা ভ্যালু বের করবো, যেটাকে আমরা এই টার্মিনাল ভ্যালু বলতেছি। দেন এটার সাথে হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু যোগ করব, লাইক সাম ডিসকাউন্টেড ফ্রি ক্যাশ ফ্লো। আমার টোটাল ফ্রি ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট করার পর যেই ভ্যালু আসবে প্লাস আমার যে টার্মিনাল ভ্যালু আসবে সেটাকেও আমি ডিসকাউন্ট করব, করলে যেই ভ্যালুটা পাবো সেটাকে আমি আমার কোম্পানি ভ্যালু বা এন্টারপ্রাইজ ভ্যালু বলবো। দেন সেটাকে আমরা সেন্সিটিভিটি অ্যানালাইসিস করব, মানে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিব, দেন সেগুলোর ভ্যালু চেঞ্জ করে দেখব যে আমার কোম্পানির ভ্যালু কতখানি ওপর নিচে হয় বা এদিক ওদিক চেঞ্জ হয়। এই হচ্ছে আমার ডিসিএফ ভ্যালুয়েশন। আমাকে দেন কোয়েশ্চেন করছে হোয়াট ইজ টার্মিনাল ভ্যালু অ্যান্ড হাউ টু ক্যালকুলেট ইট। তো টার্মিনাল ভ্যালু আমরা কী জানলাম, ফরকাস্ট পিরিয়ড শেষ হওয়ার পরে আমি সেখান থেকে একটা ভ্যালু নেই, যেই ভ্যালুটাকে আমরা এন্টারপ্রাইজ ভ্যালু বলি বা ফার্ম ভ্যালু বলি, যেইটার উপরে ডিপেন্ড করে যে আমার কোম্পানির ভ্যালু কত। ঠিক আছে, why it matters, often most of the DCF values come from the terminal value, so it must be realistic. So আমার প্রতিটা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো হচ্ছে টার্মিনাল ভ্যালু থেকেই ক্যালকুলেশন হয়। সো এটা দরকার আছে, এটার জন্য কী জন্য দরকার সেটা আমরা দেখব। এখন আমাদেরকে বলা হচ্ছে যে কোন ওয়েতে আমরা টার্মিনাল ভ্যালু ক্যালকুলেট করতে পারি। একটা হচ্ছে পারপেচুইটি মেথড, আরেকটা হচ্ছে এক্সিট মাল্টিপল মেথড। প্রথমে আমরা পারপেচুইটি বা গ্রোথ গর্ডর মর মেথডটা দেখি। অ্যাজিউমস ই ক্যাশ কিপ গ্রোয়িং অ্যাট এ স্মল স্টেডি রেট ফর এভার। তো এটা আমাদেরকে বলে যে আমাদের কোম্পানির যে ক্যাশ, সেই ক্যাশটা একটা স্টেডি রেটে সারা জীবনের জন্য, মানে সব সময়ের জন্য বাড়তেই থাকে। সো এই ক্ষেত্রে টার্মিনাল ভ্যালু হচ্ছে আমার নেক্সট বছরের ফ্রি ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই আর মাইনাস জি। আর এফসিএফ নেক্সট ইকুয়াল টু কি, ফার্স্ট ক্যাশ ফ্লো আফটার ফরকাস্ট এন্ড। ক্যাশ ফ্লো শেষ হওয়ার পরে আমাদের যে ফার্স্ট ইটা থাকবে, মানে যেখানে শেষ হইতেছে সেই ফার্স্টটা, এখন এটা কি লাস্ট ইয়ার অফ ফ্রি ক্যাশ ফ্লো ইন্টু ওয়ান প্লাস জি। আর ডিসকাউন্ট রেট লং টার্ম গ্রোথ কিপ জি মডেস্ট ইজি বিলো সাজান শেষ হোক।
ওকে, সো ফর্মুলা দিলাম টার্মিনাল ভ্যালু ইকুয়াল টু নেক্সট ফ্রি ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই আর মাইনাস জি। তো এফসিএফ নেক্সট বের করার উপায় কি? ফার্স্ট ক্যাশ ফ্লো আফটার ফরকাস্ট এন্ড। সো ফরকাস্ট শেষ হওয়ার পরে আমার যে ফার্স্ট ক্যাশ ফ্লোটা থাকবে সেইটা, তো সেটা কি? আমার ফ্রি ক্যাশ ফ্লো সেটা লাস্ট বছর ইন্টু 1+G, ঠিক আছে, মানে যেখানে শেষ হচ্ছে তার পরের বছরটা আর কি। তো আর হচ্ছে ডিসকাউন্ট রেট, লং টার্ম গ্রোথ, মানে জিডিপি গ্রোথ যেটা তার থেকে আমাদের কম রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। জিডিপি যে গ্রোথ হবে আমাদের দেশের তার থেকে আমার আর ভ্যালু সেটা কম থাকতে হবে। আর এটা হচ্ছে এক্সিট মাল্টিপল মেথড, অ্যাজিউমস ইউ সেল দ্য বিজনেস অ্যাট দ্য এন্ড অফ এ ফরকাস্ট ফর এ মার্কেট মাল্টিপল লাইক ইভি বাই ইবিআইটিডিএ। তো এটা আমাকে বলতেছে, এই অ্যাজামশনটা হইতেছে যে আমার ফরকাস্ট শেষ হয়ে যেতেছে, মানে কি আমি তখন আমার বিজনেসটা সেল করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে এক্সিট মাল্টিপল মেথড। তো এটা কি? টার্মিনাল ইয়ার মেট্রিক ইন্টু চুজেন মাল্টিপল লাইক ইবিটিআইডিএ ইন্টু 8, এটা after you get terminal value discount it back to today the same way you discounted the yearly free cash flow then add it into the total। আচ্ছা, দেন আমাকে আরেকটা কোশ্চেন থাকবে, এগুলো 30 মার্ক, আরেকটা কোশ্চেন থাকবে 15 মার্কের জন্য, দুইটা মিলে কত? এটা হচ্ছে 8 মার্ক, পরেরটা হচ্ছে 7 মার্ক। কন্ডাক্ট দ্য পোর্টারস 5 ফোর্সেস অ্যানালাইসিস ফর এনি ওয়ান ইন্ডাস্ট্রি অফ ইয়োর চয়েস ফ্রম বাংলাদেশ। সো 5 পোর্টার্স হচ্ছে আমাদের 5টা জিনিস অ্যানালাইসিস করতে হয়: থ্রেট অফ নিউ এন্ট্রান্স, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স, বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স, থ্রেট অফ সাবস্টিটিউট, রাইভালরি অ্যামং এক্সিস্টিং কম্পিটিটর। তো থ্রেট অফ নিউ এন্ট্রান্স মডারেট। সো আমার হঠাৎ করেই যে কেউ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ঢুকে যাইতে পারে না, কারণ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য প্রচুর পরিমাণে ক্যাপিটাল দরকার হয়। এছাড়া আমাদেরকে বিভিন্ন অর্গানাইজেশনের অ্যাপ্রুভাল লাগে, লাইক ডিজিডিএ এক্সেট্রা, ঠিক আছে। আমি চাইলেই একটা বসায় দিতে পারলাম না। দেন হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স মডারেট টু হাই। হ্যাঁ, যেহেতু আমাদের মোস্ট অফ দ্য র মেটেরিয়াল বাইরের দেশ লাইক ইন্ডিয়া বা চায়না থেকে নিয়ে আসতে হয়, তার কারণে আমরা খুব একটা মানে নিজেদের ম্যাটেরিয়াল যেহেতু নাই, তো আমরা খুব একটা বেশি তাদের কাছ থেকে পাই না। তাদের বার্গেনিং পাওয়ার অনেক হাই, তারা আমাদেরকে যেই টাকাতেই প্রোডাক্টস র মেটেরিয়াল সেল করবে আমাদেরকে সেই টাকাতেই র মেটেরিয়াল কিনতে হবে, কারণ আমাদের আর অন্য কেনার কোনো জায়গা নেই। বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স হাই। বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স হাই কেন? আমার হচ্ছে বিভিন্ন বায়ার তারা হচ্ছে বা ফার্মেসি তারা হচ্ছে গভর্নমেন্ট টেন্ডার থেকে অনেক বড় বড় পরিমাণে হচ্ছে নিতে পারে, ওষুধ নিতে পারে। লাইক আমার একটা কোম্পানি লাইক রেডিয়েন্ট ফার্মার যে ওষুধটার দাম হচ্ছে ন্যাপ্রক্সিন 500, ওষুধটার দাম 16 টাকা, সেই ওষুধটা একমি ল্যাবরেটরি বিক্রি করতেছে 5 টাকায়, তাই না? তো কাস্টমার চাইলে আমারটা না কিনে তারটা কিনতে পারে। সো তাদের বার্গেনিং পাওয়ার আছে এখানে, ভাই আপনি 16 টাকাটা 15 টাকায় বেচেন না 10 টাকায় বেচেন, আপনারটা আপনি 16 টাকাতে, আপনারটা এত 16 টাকাতে কিনবো কেন? থ্রেট অফ সাবস্টিটিউট লো টু মডারেট। সাধারণত আমাদের এইখানে মানে তোমার আমরা কি করতে পারি? অ্যালোপ্যাথিক না খেয়ে হোমিওপ্যাথিক খাইতে পারি, তাই না? হোমিওপ্যাথিক না খেয়ে আমরা আয়ুর্বেদিক খাইতে পারি, বা নাইলে আমরা হার্বাল মেডিসিন খাইতে পারি, তো যেগুলো ভালো। তো আমাদের এখানে সাবস্টিটিউট প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টের সাবস্টিটিউট বের হওয়াটা টাফ বা পসিবল না, তো এটা আমরা লোই রাখতে পারি। রাইভালরি এবং এক্সিস্টিং কম্পিটিটরস, এইটা বহুত হাই, কারণ অনেক বড় বড় ফার্ম আছে লাইক স্কোয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা, রেনাটা আছে, ওরিয়ন ফার্মা আছে, একমি আছে, এসিআই আছে, রেডিয়েন্ট ফার্মা আছে, মানে অভাব নাই ওষুধ কোম্পানির। সো তারা অলরেডি অনেক বিল্ড আপ, অনেক বড় স্ট্রং পজিশন ধরে আছে, তো তাদের মধ্যে কম্পিটিশনটা অনেক হাই, আমি ঢুকলে সার্ভাইভ করতে পারবো না। দেন হচ্ছে হোয়াট আর দ্য জেনেরিক স্ট্র্যাটেজিস ফর ক্রিয়েটিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইন দ্য ইন্ডাস্ট্রি। তো তুমি কিভাবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করতে পারো এই ইন্ডাস্ট্রির মাধ্যমে? সো ফার্স্ট অফ অল হচ্ছে কস্ট লিডারশিপ। কস্ট লিডারশিপ কীরকম করে আমি করতে পারি? সো আমার সবচেয়ে প্রোডাক্ট আমি একদম লোতে সেল করব, কিন্তু আমার কোয়ালিটিটা ঠিক রাখবো, ঠিক আছে, বা একসেপ্টেবল কোয়ালিটি তো আমি হয়তো ওদের মতো বেটার করতে পারবো না, কিন্তু একসেপ্টেবল লেভেলে আমরা আমাদের কোয়ালিটিটা রাখবো। সো এই পজিশনটাকে বলা হচ্ছে আমাদের কস্ট লিডারশিপ। আমি আমার কস্ট কমায় আনবো, কস্ট কমায় এনে আমি মানুষের কাছে
সেল করব। সো এইটার জন্য আমার এই হচ্ছে বেনিফিট, আমি অনেক নতুন কাস্টমার বেস ধরতে পারবো। অসুবিধা কি, অনেক নতুন ইনভেস্টমেন্ট দরকার, আর কস্ট কন্ট্রোলের জন্য আমার সিএমএ দরকার হবে, এফসিএমএ, যারা আমার কস্টটা কমানোর জন্য কাজ করবে। ডিফারেন্সিয়েশনটা কি, আমার এমন ধরনের কিছু ওষুধ রাখা যেটা অন্য কোনো কোম্পানি রাখতে পারবে না বা সেল করতে পারবে না, যেটা স্কোয়ার কয়েকদিন আগে করছে। স্কোয়ার করছে কি, একটা নতুন মেডিসিন নিয়ে এসছে বাংলাদেশে, যেটার নাম হচ্ছে ফিডভিট। ফিডভিট কি করে, ফিডভিট হচ্ছে পুরোপুরি 3-4টা ন্যাচারাল কম্পোনেন্ট দিয়ে তৈরি, ঠিক আছে? যে 4টা ন্যাচারাল কম্পোনেন্টের কাজ হচ্ছে আমাদের শরীরের ফ্যাট জমতে দেয় না, লিভারের ফ্যাটকে গলায় দেয়, তারপর হচ্ছে গিয়ে আমাদের যেই সেলগুলো আছে, মানে আমাদের যে ফ্যাট সেল, সেই ফ্যাট সেলগুলোতেই যাতে তাড়াতাড়ি ওগুলো খরচ হয়ে যায় সেই ব্যবস্থা করে। সো এই ওষুধটা তারা পেটেন্ট নিয়ে নিছে, মানে অন্য কোনো কোম্পানি এই ওষুধ বানাইতে পারবে না। সো এই যে তারা একটা নতুন টেকনোলজি বা নতুন ফর্মুলার মাধ্যমে তারা নিজেদেরকে ডিফারেন্সিয়েট করে মার্কেটে নিজেদের একটা জায়গা করে নিছে। এক একটা ওষুধের দাম 15 টাকা, হয়তো তাদের এটা বানাইতে 3 থেকে 4 টাকা খরচ হয়। কিন্তু এটা কনস কি, কনস হচ্ছে তাদেরকে এই ওষুধ নিয়ে অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হয়েছে, যে এটা আসলেই কাজ করবে কি করবে না, আমাদের আবার গালি খাইতে হয় কি না, ঠিক আছে? আবার কম্পিটিটররা কি করতে পারে, 4টা তো দিছে, ওরা 4টার জায়গায় 8টা বানাই দিল, 8টা দিয়ে বলে এটা তো ইনোভেশন, আপনার 4টা আমি ইউজ করি নাই, আমি 8টা নতুন কম্পোনেন্ট নিছি, বা আপনার 4টার সাথে আরও 4টা ইউজ করছি। তো তখন তার ইনোভেটিভ প্রোডাক্ট বানাইতেই পারে। দেন হচ্ছে ফোকাস বা নিচ স্ট্র্যাটেজি। নিচ স্ট্র্যাটেজি মানে হইতেছে আমাদের এখানে যে রেনাটা ফার্মা, ঠিক আছে, রেনাটা ফার্মা হচ্ছে মোস্টলি ওরা ইনজেকশন টাইপ বা ওই দিকে হচ্ছে ফোকাস দেয়। আবার ডেল্টা ফার্মা হচ্ছে ওরা হচ্ছে গিয়ে ড্রপ আছে না, ইয়ার ড্রপ, আই ড্রপ, সরি ইয়ার ড্রপ বলি কেন, নোজ ড্রপ, আই ড্রপ, এইগুলোর দিকে ওরা বেশি ফোকাস দেয়। আবার স্কোয়ার দেখা যায়, স্কোয়ার, বেক্সিমকো, এরা হচ্ছে ওরাল মেডিসিনের দিকে বেশি ফোকাস দেয়। বেক্সিমকো হচ্ছে পেইন কিলারের দিকে ফোকাস দেয়। তারপরে হচ্ছে এক একটা কোম্পানি এক এক ওষুধের দিকে ফোকাস দেয়। মানে ওষুধে তো অনেক টাইপ আছে, লাইক আমার স্যালাইন টাইপ আছে, ইনজেকশন টাইপ আছে, ড্রপ টাইপের আছে, তারপরে হচ্ছে অয়েনমেন্ট আছে। শরীফ ফার্মা হচ্ছে অয়েনমেন্টের দিকে ফোকাস দেয়। সো ওরা এক একজন এক এক ধরনের ইন্ডাস্ট্রি বা কাস্টমার বেজের দিকে ফোকাস দিছে, যাতে করে ওরা ওই কাস্টমার বেসটাকে, মানে যাদের অয়েনমেন্ট লাগবে ওরা শরীফ ফার্মার প্রোডাক্ট কিনবে, যাদের ড্রপ লাগবে আই ড্রপ বা ই ড্রপ তারা ডেল্টা ফার্মার প্রোডাক্ট কিনবে, যারা নর্মাল ওরাল মেডিসিন কিনবে, পেইন কিলার কিনবে, তারা দেখা যায় বেক্সিমকোর বলতেই থাকে। যারা হচ্ছে গিয়ে খুবই ভালো কোয়ালিটি, একদম ম্যাক্সিমাম কোয়ালিটির ওষুধ ইউজ করতে চায়, তারা রেডিয়েন্ট ফার্মার ওষুধ কিনবে। সো এইভাবে তারা হচ্ছে এরকম একটা নিশ স্ট্র্যাটেজি বা ফোকাস করে নেয় যে তারা এই ধরনের মানুষকে সার্ভ করবে। কিন্তু আমাদের এখানে কনস কি, কনস হচ্ছে আমার মার্কেট সাইজ লিমিটেড, তুমি তো বাংলাদেশের বাইরে কাউকে সেল করতে পারতেছো না, তাই না? এ একটা বড় প্লেয়ার, আর হচ্ছে তোমার তো খরচ অন্যান্য ওষুধের দিকে তোমার কাস্টমার ছুটে যেতে পারে, যেহেতু তুমি একদিকে ই করতেছো। আরেকটা হচ্ছে সাপ্লাই চেন কন্ট্রোল কি, আমার যে র ম্যাটেরিয়াল থেকে আসা পর্যন্ত আমি যে ওষুধের দোকানে আমার প্রোডাক্টটা সাপ্লাই দিচ্ছি, এইখানে এফসিএমএদেরকে দ্বারা আমার সাপ্লাই চেন কস্টটা কমায় নিয়ে আসা। এখন সাপ্লাই চেন কস্ট আমি কেমনে কমাবো, এইটার জন্য তুমি অপারেশন রিসার্চের আমাদের ওই যে গেম মেথড করাইছিল না, কি জানি মোদিজি করাইছিলাম, বিভিন্ন বক্স টক্স করে আমরা চিন্তা করতাম যে এইখান থেকে এই কটা মাল যদি আমি এভাবে পাঠাই দিই, ওখান থেকে ওই কটা মাল যদি আমরা এইভাবে করে দিই, তাহলে কিন্তু আমরা সবচেয়ে কম খরচে করতে পারবো। তো এইটাকে আমরা, ওইটা কিন্তু আমাদের কি সাপ্লাই চেনের একটা পার্ট ছিল। সো ওইটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের খরচটা কমায় নিয়ে আসতে পারি, যার মাধ্যমে আমাদের প্রফিট বেশি হইতে পারে। এক্সপোর্ট অ্যান্ড রেগুলেটরি আপগ্রেডিং, যেরকম হচ্ছে আবার স্কোয়ার ফার্মা, ঠিক আছে, স্কোয়ার ফার্মা, রেডিয়ান্ট ফার্মা, বেক্সিমকো ফার্মা, রেনাটা ফার্মা, এদের প্রোডাক্টের কোয়ালিটি এতটা ভালো যে এরা এশিয়া, আফ্রিকা, ইউরোপ এই দেশগুলোতে আমাদের প্রোডাক্টটা সেল করতে পারে। লাইক স্কোয়ার হচ্ছে ফিডভিট, ওরা প্যাটেন্ট করে নিছে, পৃথিবীর অন্য কোনো কোম্পানি ওদের ওষুধ বানাইতে পারবে না, শুধু ওরাই বানাইতে পারবে, এবং এটা খুব ভালো ওষুধ। ওরা চাইলেই এই ওষুধটা এখন বিভিন্ন বাইরের দেশে সেল করতে পারবে। তো তুমি যদি একটা পেটেন্ট করায় নাও, তারপরে তুমি যেহেতু ওটা মনোপলিস্টিক অথরিটি তোমার কাছে, তুমি এখন এটা বাইরের দেশগুলোতে সেল করো, ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করো, তাহলে তো তোমার গ্রোথ স্ট্র্যাটেজি হইতেছেই। এটা দরকার নেই। এই ছিল আমাদের টোটাল 45 মার্ক, যেটা থাকবে রবিবার ইনশাল্লাহ।